আচ্ছা, দেখো তাহলে প্রথম যে উদাহরণের অঙ্কটা আছে, তো এই অঙ্কটা তোমার যেটা দেওয়া আছে, দেখো যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায়, ঠিক আছে, দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? এই যে পৃথিবী আবর্তন করছে, পৃথিবী আবর্তন করছে, তো আবর্তন গতিটা জন্যই তো তোমার দিন রাত্রির পরিবর্তনটা করছে নাকি? ও একটা নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে বলেই তোমার হচ্ছে 24 ঘন্টায় একদিন হচ্ছে। যদি কোনো কারণে পৃথিবীর ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যায়, এটা দুটো কোশ্চেন থাকে। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল ভর অপরিবর্তিত থেকে, আর একটা কোশ্চেন থাকে ব্যাসার্ধ অপরিবর্তিত থেকে ভর যদি কমে যায় কি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে? দিনের দৈর্ঘ্য যেটা 24 ঘন্টা ছিল সেটার কি পরিবর্তন ঘটবে? ওই একই অঙ্ক, মানে জাস্ট একটার ব্যাসার্ধ চেঞ্জ আর একটার ভর চেঞ্জ, ঠিক আছে, সেই ধরে করতে হবে। তার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এটা, যদি পৃথিবীর ব্যাসার্ধ 0.5% কমে যায় তবে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? তাহলে ব্যাসার্ধ 0.5%, মানে পৃথিবীর ব্যাসার্ধ ছিল, ধরে নাও প্রথমে তোমার পৃথিবীর ব্যাসার্ধ ছিল, ধরে নাও তুমি ক্যাপিটাল আর, প্রথমে ছিল, মানে R1 সমান এটা আর ধরে নিলে, ঠিক আছে। পরে কত হয়েছে না, পরে যদি R2 হয়, 0.5% কমে গেছে, তাহলে ছিল আর মাইনাস কার 0.5% করছে না আর এর, তাহলে R/0.5%, মানে ইন্টু 1/100, 0.5% মানে, তার মানে এটার উত্তর ক্যালকুলেশন করলে যেটা আসবে 199/200 আর, ঠিক আছে। তাহলে 0.5% হ্রাস পেলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হচ্ছে? তাহলে এখানে ব্যাসার্ধের পরিবর্তন হলে কি পরিবর্তন হবে? এই পৃথিবী যে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করছে, এই যে এইভাবে যে আবর্তন করছে ওমেগা কৌণিক বেগে, তো যখনই এর ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাসার্ধ, এটা যখন পরিবর্তন হবে, এর ঘূর্ণনের কি পরিবর্তন ঘটবে? মানে বস্তুর বলতে চাইছি আমি, পৃথিবীর কি পরিবর্তন ঘটবে? ঘূর্ণনের উপর কি প্রভাব পড়বে? মানে এখানে যখনই ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, তার জড়তা ভ্রামকটা পরিবর্তন হচ্ছে। মানে এই অঙ্কটা করতেই হবে, বুঝতেই পারছো যে যখনই ঘুরতে ঘুরতে হঠাৎ করে ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার জড়তা ভ্রামকের পরিবর্তন ঘটছে। মানে ভরবেগের, কৌণিক ভরবেগের একটা সংরক্ষণ নীতিকে কাজে লাগিয়ে করতে হবে, এই একটা ধারণা তোমাদের কিন্তু এসে যাবে। কারণ বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না, ঘুরতে ঘুরতে অটোমেটিক তার পরিবর্তনটা ঘটছে। আর সেটা তখনই অ্যাপ্লাই করা যাবে যদি বাইরে থেকে কোনো রকম বল প্রযুক্ত না হয়, এক্ষেত্রে হচ্ছে না। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করবে, অর্থাৎ I1 ω1 ইকাল টু I2 ω2, এটাই তো থিওরি ছিল নাকি? তাহলে এখানে I1 এখানে বলে দিয়েছে, দেখো যে পৃথিবীর হচ্ছে জড়তা ভ্রামক 2/5 m², এটা বলে দিয়েছে। তাহলে প্রথমে I1 ছিল 2/5 mr1², এখানে ভর অপরিবর্তিত আছে, দেখো পৃথিবী একটি সুষম গোলক এবং এর জড়তা ভ্রামক এটা, যেখানে m এবং r হচ্ছে ভর ব্যাসার্ধ, ঠিক আছে। যদি পৃথিবী, আচ্ছা এখানটা বলে দেয়নি, যাই হোক, এমটা অপরিবর্তিত আছে, এটা ধরে নিতে হবে, কোনো সময়টা বলে দেওয়া থাকবে যে ভর অপরিবর্তিত আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা করব I1 ω1 ইকাল টু I2 ω2, তাহলে I এর জায়গায় আমি বসিয়ে দেবো 2/5 mr1² ইন্টু ω1, ω1 এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 2π/T1, টিটা হচ্ছে পর্যায়কাল, মানে যেটা 24 ঘন্টা ছিল, ইকাল টু তোমার I2 এর জায়গায় বসাবো 2/5 mr2², তাই তো, ইন্টু ω2 জায়গায় বসাবো 2π/T2। তোমাকে T2টা নির্ণয় করতে হবে, অতএব T2/T1, দেখো এখানে পাই পাই বাদ হয়ে যাচ্ছে, 2π 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 বাদ, 2/5 m 2/5 m বাদ, তাহলে T2/T1 এটা সমান কি দাঁড়াচ্ছে? T2/T1 সমান R2/R1 হচ্ছে, তাই তো। তাহলে R2/R1 তার হোল স্কয়ার, ঠিক আছে। এবারে কি করবে
এখানে R2 আর R1 এর ভ্যালু বসিয়ে দাও। এখানে তো বের করলাম প্রথমে, ওই যে দেখো এই যে R2 সমান কত, 199/208। তাহলে এখানে তুমি R1 এর জায়গায় R বসাবে, R2 এর জায়গায় 199/200 এই উপরে আর আর নিচেও আর 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 কেটে যাচ্ছে, এটার হোল স্কয়ার ছিল। হ্যাঁ, এটি তাহলে এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই তোমার উত্তর আসবে। এবারে পরিবর্তনটা মানে এর সঙ্গে 24 গুণ করতে হবে আর কি। এটা দেখো এখানে বইয়ে যে অঙ্কটা করে দেওয়া আছে একই রকম ভাবে 199/200, হ্যাঁ, টি ডট বাই টি, আমি T2 T1 ধরেছিলাম, এরা টি ডট আর টি ধরেছে। তাহলে 199/200 তার হোল স্কয়ার ইন্টু টি এর ভ্যালুটা কত, যে টি এর ভ্যালুটা 24 ঘন্টা, এটা পুট করে দিয়েছে, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো দুইয়েরটা, এটা তোমার দেওয়া আছে 1 কেজি এবং 10 কেজি ভর ব্যাসার্ধ, সরি 1 কেজি এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলক একটি ব্যাসের সাপেক্ষে এত কৌণিক বেগে সুষম ভাবে ঘুরছে, উপযুক্ত সূত্র ব্যবহার করে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে বলো আবর্তন করলে কোন শক্তি থাকে, কোন গতিশক্তি থাকে? যখন কোনো একটা অক্ষকে আবর্তন করে, কোনো একটা অক্ষকে কেন্দ্র করে যখন কোনো বস্তু আবর্তন করবে, তখন তার কোন কোন গতিশক্তির কথা ভাবা হয়? কৌণিক গতিশক্তি। তাহলে কৌণিক গতিশক্তির ফর্মুলা কি? কৌণিক গতিশক্তি ই কে রোটেশনাল হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে বস্তুটির আবর্ত গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। দেখো সবই দেওয়া আছে। আয়ের এখানে আইটা বের করে নিতে হবে। আইটা কি না, এখানে নিরেট গোলক বলে দিয়েছে। নিরেট গোলকের জড়তা ভ্রামক কত মনে আছে? আগের অঙ্কটাই করলাম যদিও। নিরেট গোলক, পৃথিবী একটা নিরেট গোলক ছিল, তাহলে নিরেট গোলকের জড়তা ভ্রামক 2/5 mr স্কয়ার। ঠিক আছে, 2/5 mr স্কয়ার। তাহলে এখানে এম এর ভ্যালু দেওয়া আছে 1 কেজি, আর এর ভ্যালু 10 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আর ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, তাহলে জাস্ট সবগুলো পুট করে দিবে। এখানে আয়ের ভ্যালু পুট করবে, আয়ের ভ্যালু 2/5 mr স্কয়ার, আর এর ভ্যালুটা যেটা বললাম সেন্টিমিটারটাকে মিটার কনভার্ট করবে, দিয়ে এখানে পুট করবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? এখানে তোরা এরা সিজিএস এ করেছে, তুমি এটা এসে করতে পারো। ঠিক আছে, এই ফর্মুলা ধরে এটা হলো। তারপরে তিনেরটা দেখো, তিনের অঙ্কটা এল দৈর্ঘ্যের এবং প্রতি একক দৈর্ঘ্যের এম ভর বিশিষ্ট একটি সরু দণ্ড তার মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে আবর্তন করলে প্রমাণ করো তার গতিশক্তি। এটা তাহলে একই রকম, একই ফর্মুলা। একটা দণ্ড, এরকম একটা দণ্ড, বুঝলে? এই দণ্ড বলে দিয়েছে, দেখো এল দৈর্ঘ্যের দণ্ড, এল দৈর্ঘ্যের দণ্ড প্রতি একক দৈর্ঘ্যের ভর এম, প্রতি একক দৈর্ঘ্যের ভর এম। তাহলে এল দৈর্ঘ্যের ভর কত হবে? এল ইন্টু এম। একক দৈর্ঘ্যের ভর যদি এম হয়, তাহলে এল দৈর্ঘ্যের ভর হবে এল এম। আচ্ছা, সরু দণ্ড তার দৈর্ঘ্যের মধ্যবিন্দু, তাহলে এইটা তো তার টোটাল দৈর্ঘ্য ছিল, তার মধ্যবিন্দু এবং দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষ, তার মানে এই অক্ষের সাপেক্ষে, সরি এটা টেনে দিলাম জোর করে, এরা মধ্যবিন্দু দিয়ে গেছে আর কি, এটা ধরতে হবে। তাহলে এই অক্ষের সাপেক্ষে আবর্তন করছে ওমেগা কৌণিক বেগে। ঠিক আছে, তাহলে তার গতিশক্তি ওই একই ফর্মুলা, ই রোটেশনাল হাফ আই ওমেগা স্কয়ার। এখানে আয়ের ভ্যালুটা কত শুধু জানতে হবে, ওমেগার ভ্যালু দেওয়া আছে, ওমেগা তো তোমার ওমেগাই আছে, শুধু জানতে হবে তোমার আয়ের ভ্যালুটা। বলো একটা দণ্ডের অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত? এই যে ধরো দণ্ড, একটা এরকম কোনো দণ্ড যদি থাকে, যেটা তোমাদের দেখবে সেই ছকটা মুখস্থ করতে বলেছিলাম, ওইখানে এরকম দণ্ড ছিল, দণ্ডের এই
প্রান্তবিন্দুগামী একটা অক্ষ ছিল আর ভরকেন্দ্রগামী একটা অক্ষ ছিল। তো এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা কত? এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত ছিল? I সমান 1/12 ml²। এই ফর্মুলা ছিল। তাহলে এখানে এমটা হচ্ছে ক্যাপিটাল এম হবে, ক্যাপিটাল এম। তাহলে এখানে ক্যাপিটাল এম সমান কত? 1/12 ক্যাপিটাল এম সমান দেখো একটু আগে করলাম স্মল এম ইন্টু এল ইন্টু এল², তাই তো? তাহলে স্মল এম ইন্টু এল কিউব, তাই তো? তাহলে 1/12 এম এল কিউব, এটা হচ্ছে আয়ের ভ্যালু। সেটা এখানে পুট করে দাও না, I⍵²। এই তো হয়েই গেল 1/12 তোমার এটার জন্য আয়ের জন্য 1/12 ml কিউব, এটা দিলেই হ্যাঁ। আর এখানে হাফ আই, তাহলে আর একটা হাফ গুণ হবে ইন্টু ω²। এটা হয়ে গেল। কত ইজি, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 4এরটা। একটি চাকতি 2 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগ নিয়ে নিজ অক্ষের সঙ্গে লম্ব কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাকতিটি 1 মিনিট সময়ের মধ্যে থামানোর জন্য গড়ে কি পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে? তাহলে টর্কের সঙ্গে কৌণিক ত্বরণের সম্পর্ক কি ছিল? টর্ক এবং কৌণিক ত্বরণ দেখো, এরকম একটা চাকতি আবার ঘুরছে, এই একটা চাকতি তার নিজ অক্ষের চারিদিকে, ঠিক আছে? এই নিজ অক্ষের চারিদিকে আবর্তন করছে ওমেগা কৌণিক বেগে। এই চাকতির ব্যাসার্ধ এটা ধরে নাও আর। তো এটা ঘুরছে, ঘোরাটা বন্ধ করতে হবে, তাহলে টর্ক প্রয়োগ করতে হবে। কতটা টর্ক প্রয়োগ করতে হবে এটা তোমার কোশ্চেন। তাহলে এখানে চাকতিটা দেখো 2 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করছে, মানে ω1 এটা সমান 2 রেডিয়ান/সেকেন্ড, ঠিক আছে? কৌণিক বেগ নিয়ে নিজ অক্ষের সঙ্গে লম্বভাবে অক্ষের সাপেক্ষে ঘুরছে। চাকতিটি 1 মিনিটে, মানে টাইমটা দেওয়া আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড মধ্যে থামানোর জন্য গড়ে কি পরিমাণ টর্ক প্রয়োগ করতে হবে? তাহলে থামাতে হওয়া মানে থামানো মানেই ω2টা কত? 0। তাহলে এখান থেকে আমরা কি জানি? টাউ সমান I⍵, এটা আমরা ফর্মুলা জানি। এবারে চাকতি বলেছে, চাকতির জড়তা ভ্রামক আমাদেরকে বলেছিলাম। জড়তা ভ্রামক কতটা গুরুত্বপূর্ণ দেখো, প্রত্যেকটা বস্তুর জড়তা ভ্রামক না জানলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। যতগুলো অঙ্ক করলাম প্রত্যেকটারই জড়তা ভ্রামক তোমাকে জানতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে চাকতির জড়তা ভ্রামক নিজ অক্ষের সাপেক্ষে, এটা দেখবে, এগুলো মুখস্থ করবে। এটা হচ্ছে ½ mr², এটা হয় ½ mr² ইন্টু আলফা। আলফা সমান কি? কৌণিক, এখানে মন্দন হচ্ছে, তার মানে ω1 মাইনাস ω2/t, ঠিক আছে? দেখো এখানে ω1 এর ভ্যালু দেওয়া আছে 2, ω2 এর ভ্যালু হচ্ছে 0, t এর ভ্যালু 60, আর r এর ভ্যালু দেওয়া আছে যে ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, ওটা মিটারে কনভার্ট করবে। আর ভর দেওয়া আছে 1 কেজি, ব্যাস পুট করে দেবে, তাহলে হয়ে যাবে টর্কের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসো তোমার 5এরটা। 5এর অঙ্কটা, এটা যেটা বলেছে 2 সেন্টিমিটার ব্যাস এবং 20 গ্রাম ভরের একটি নিরেট গোলক গড়িয়ে 3 সেমি/সেকেন্ড বেগে চলছে। গোলকটির মোট গতিশক্তি নির্ণয় করো। বাস, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে, মানে এই টাইপের অঙ্ক পরীক্ষাতে খুব আসে। তো অঙ্কটা কি বলেছে? একটা গোলক এরকম গড়িয়ে যাচ্ছে, একটা ফুটবল ভাবতে পারো, একটা ক্রিকেট বল ভাবতে পারো, তোমার এইভাবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? গড়িয়ে গড়িয়ে এই সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে যখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, আমি এই থিওরিটা পড়ানোর সময় বলেছিলাম যে যখন ঘুরে ঘুরে যাবে, অর্থাৎ তার রৈখিক গতিও থাকছে, মানে ভরকেন্দ্রের সরণও ঘটছে, আর আবর্তন করার জন্য কৌণিক গতিও থাকছে। তার মানে দুটো গতিশক্তিই থাকবে, কৌণিক গতিশক্তিও থাকতে হবে
আর রৈখিক গতিশক্তিও থাকবে। তাহলে কৌণিক গতিশক্তি এটাকে প্রমাণ করা হয়, এটা প্রমাণ করেছে তোমরা জানো। তার মানে মোট শক্তি ই সমান লিখবো আমরা হাফ আই ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি, আর হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। ঠিক আছে, তোমার দেখো দেওয়া আছে শুধুমাত্র রৈখিক বেগটা, মানে ভি সমান দেওয়া আছে 3 সেমি পার সেকেন্ড, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে ওমেগা তো দেওয়া নেই, তাহলে ওমেগাটাকে কনভার্ট করতে হবে ভি এর টার্মে। কিভাবে না, আমরা জানি যে ভি সমান ওমেগা আর, তাহলে ওমেগা সমান কত ভি আর, তাহলে এখানটায় বসিয়ে দাও। দেখো হাফ আই, আচ্ছা এক কাজ করো, এখানে তোমার নিডেড গোলক বলেছে, তাহলে আই এর ভ্যালুটা বলে বসিয়ে দাও। নিডেড গোলকের আই কত 2/5 এম আর স্কোয়ার, আর ওমেগার জায়গায় কত বসাবো বললাম, এই আমি একটু ফর্মুলাটা ভুল লিখলাম, এই ভি সমান ওমেগা আর হয়, ভি সমান ওমেগা আর, তাহলে ওমেগা সমান ভি বাই আর, তাহলে এখানে তোমার হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে ওমেগা স্কোয়ার ছিল যেহেতু, হ্যাঁ, প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে কেটে যাচ্ছে, এখানে তোমার আর স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে 2 আর এই 2, না 2টা কাটবে না, 2টা কাটবে না, কাটা চলবে না, কাটলে হবে না, এটা কাজে লাগবে 2টা। তো এখানে দেখো এই আর কেটে গেলে হাফ এটাও আছে এটাও আছে, এম এটাতেও আছে এটাতেও আছে, ভি এটাও আছে এটাও আছে, হাফ এম স্কোয়ার কমন নিয়ে নাও। ঠিক আছে, এটা কমন নিলে তখন দেখো 2/5 প্লাস 1, এটা হচ্ছে নাকি, তাহলে এইখানটা থেকে হাফ এম ভি স্কোয়ার, দেখো এবার এম এর মান দেওয়া আছে তোমার 20 গ্রাম, তাহলে এখানে হাফ ইন্টু 20, আর ভি এর ভ্যালু দেওয়া ছিল তোমার 3, তাহলে 3 স্কোয়ার মানে 9, তাই তো 2/5 প্লাস 1, মানে এটা তোমার 7/5 হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে খুব ইজিলি করতে পারবে অঙ্কটা এবারে। জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হবে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট চলে আসো। আচ্ছা, এটা এটা করতে হবে না, দরকার নেই, এইটা করো, সাতেরটা না করে এইদিকে চলে আসো, এই যে সমাধান সহ গাণিতিক উদাহরণ যেটা আছে এরপরে ওই ওই অঙ্কগুলো দেখো, এইখানেও কিছু আছে। দেখো এম ভরে একটি কণাকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে উৎক্ষেপ করা হলো, 45 ডিগ্রি কোণে উৎক্ষেপ, তার মানে প্রাসের গতি। হ্যাঁ, গতিপথের সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে কণার রৈখিক বেগ কত হবে? প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে মানে যে বিন্দু থেকে তুমি বস্তুটাকে ছুড়লে তার সাপেক্ষে তোমার কি হবে, কি বলেছে, কৌণিক ভরবেগ। তাহলে এখানে শুধু কৌণিক ভরবেগ আমরা এমনিতে জানি কি আই ওমেগা, তো এল সমান আই ওমেগা জানি, এবারে আই সমান কত হয় এম আর স্কোয়ার, আর ওমেগা সমান ভি বাই আর, তাহলে একটা আর কেটে গেলে এটা তোমার এম ভি আর, মানে কৌণিক ভরবেগ এম ভি আর দ্বারাও প্রকাশ করা হয়, বুঝতে পারলে? আচ্ছা, এরপর এইটা কিভাবে করব, এখানে তোমার অঙ্কটা তাহলে কি রকম হচ্ছে বলো তো, ধরো এইভাবে একটা কোনো বস্তুকে ছুড়ে দিয়েছো, তাহলে তার গতিপথটা এরকম হবে তো প্রাসের গতির ক্ষেত্রে, তাহলে এই যে ছুড়া হলো তার অভিমুখটা, সরি এই যে এইখানে তোমার কত বলেছে 45 ডিগ্রি কোণে উৎক্ষেপ করা হয়েছে, মানে ইউ বেগে ছুড়েছে ধরো, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা তো তোমার প্রক্ষেপ বিন্দু, এটা প্রক্ষেপ বিন্দু, তাহলে তার সাপেক্ষে তোমার হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তাহলে এটা কিভাবে করবে না, দেখো প্রথমে যে সর্বোচ্চ বিন্দুতে কণাটির অনুভূমিক বেগ, তোমরা জানো যখন কোনো বস্তুকে এইভাবে ছুড়ে দেওয়া হয় সে অনুভূমিক দিকে যেটা যায়, এটা প্রাসের গতিটা পড়লেই বুঝতে পারবে যে অনুভূমিক দিকে অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে যে অনুভূমিক দিকে যে সরণটা ঘটছে
সেটা ঘটে কার জন্য? না ইউ কস থিটা উপাংশটার জন্য। ইউ কস থিটা মানে ইউ কস 45 ডিগ্রি। আর একই রকম ভাবে এটা যে উপরের দিকে উঠছে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যে এইচ আরোহণ করছে সেটা কার জন্য হবে? না সেটা হচ্ছে ইউ সাইন 45 ডিগ্রি এই উপাংশটার জন্য। ঠিক আছে, তাহলে সেটা এখানে বলেছে দেখো সর্বোচ্চ বিন্দুতে কণাটির অনুভূমিক বেগ। হ্যাঁ এটা একটু বলে রাখি যে যখন উপরের দিকে উঠছে এই ইউ সাইন থিটা বেগের জন্য, তখন যত উপরের দিকে উঠবে ইউ সাইন থিটা ভ্যালু কমতে থাকবে, তাই তো? দিয়ে সর্বোচ্চ উচ্চতায় তার শূন্য হয়ে যাবে, এখানে উলম্ব উপাংশটা শূন্য হবে। কিন্তু এই অনুভূমিক উপাংশটা, এই অনুভূমিক বেগের মানটা এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে সব সময়, মানে একদম ছোড়া থেকে পড়ার মুহূর্ত পর্যন্ত এই বেগটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, সেই জন্য এখানে বলেছে দেখো যে সর্বোচ্চ বিন্দুতে কণাটির অনুভূমিক বেগ সেটা যদি ভিএক্স হয়, ভিএক্স সমান দেখো ভি কস 45 ডিগ্রি। তার মানে ভি কস 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। সেই জন্য দেখো v/√2 হয়েছে। এবং সর্বোচ্চ বিন্দুতে কণাটির উলম্ব বেগ, যেটা বললাম উলম্ব বেগটা 0। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে টি সময় লাগলে এগুলো তো তোমরা জানো, ভি ইকাল টু ইউ মাইনাস ডিটি, যেহেতু উপরের দিকে উঠছে তাহলে ভি ইকাল টু ইউ মাইনাস ডিটি। তাহলে এখান থেকে তুমি টাইমটা ক্যালকুলেট করে নিতে পারছো, টিটা কত। তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ হলে এইচ এর ভ্যালুটা কত? তাহলে এইচ নির্ণয় করবো ভি ইকাল টু ইউ মাইনাস ডিটি, হ্যাঁ এই ফর্মুলা থেকে। তাহলে এখান থেকে তুমি এইচ এর ভ্যালুটা নির্ণয় করে নিলে। এটা তুমি যদি ডাইরেক্ট একদম ফর্মুলা পুট করে দাও, সেই এইচ সমান একটা ফর্মুলা ছিল না, এইচ সমান তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, সেটাও যদি তুমি একবারে করে দাও সর্বাধিক উচ্চতাটা এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে ইউ স্কোয়ার মানে এখানে তোমার ভি স্কোয়ার, সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। তাহলে তার বর্গ করলে 1/2 হবে, 1/√2 বর্গ করলে 1/2 ইন্টু 2g, তাহলে ভি স্কোয়ার বাই 4g হচ্ছে। দেখো এইটাই এসছে ভি স্কোয়ার বাই 4g। তাহলে এইভাবেও তুমি এইখান থেকে এই অংশটা পুরোটা বাদ দিয়ে তুমি একদম ডাইরেক্ট এই ফর্মুলা ধরেও করতে পারো। এই অঙ্কটার ক্ষেত্রে করা চলবে যে প্রাসের গতি সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা থেকে আমরা জানি এইচ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এখানে ইউটা আমি ভি ধরেছি, দিয়ে এখান থেকে এটা পেয়ে গেলে। তাহলে প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে কণার কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগ কি বললাম এক্ষুনি? mvr। তাহলে এখানে mvr, আরটা কত? এটা যেহেতু বলে দিয়েছে দেখো এই প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে, এই প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে তোমাকে তার কৌণিক ভরবেগটা নির্ণয় করতে হবে। তাহলে এইটা সাপেক্ষে তো ঘুরছে, মানে এইরকম ভাবে আবর্তন করছে এরকম ভাবে, তাহলে এইটা তার তখন ব্যাসার্ধ হবে আর কি। এইচটা তখন ব্যাসার্ধ হচ্ছে, যদিও এখানে ছবি অনুযায়ী ব্যাসার্ধ মানে এটা তো আর বৃত্ত নয়, বৃত্ত তো নয়, এটা অধিবৃত্তাকার। তাহলে এটাকে একটু ভেবে নিতে হচ্ছে, এইচটা হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, প্রক্ষেপ বিন্দুর সাপেক্ষে যখন বলবে, তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে এম ভি আর হবে। তাহলে এম তো তোমার জানা আছে, ভি এর ভ্যালুটা তুমি বললাম ওইখানে কত? ভি কস থিটা, ভি কস 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ভি বাই √2 হচ্ছে। আর আরটা কত? এইচ। তাহলে সেইটা পুট করে দেওয়া হচ্ছে দেখো এখানে, এম ভি এক্স ইন্টু এইচ। তাহলে এম ভিএক্স এর ভ্যালু একটু আগেই বললাম যে v/√2, হ্যাঁ, আর এইচ এর ভ্যালুটা v স্কোয়ার বাই 4g। বাস এটি ক্যালকুলেট করবে তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট চলে আসো। এইটা কি অঙ্ক আছে? আচ্ছা, এই 3-এর অঙ্কটা করবে, 3-এরটা। এই দেখো 3-এর আর ব্যাসার্ধের একটি ছোট গোলক ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বৃহৎ অর্ধগোলকের পাত্রের উপর প্রান্তের স্থির অবস্থা থেকে পাত্রের গা বরাবর গড়িয়ে পড়ছে। গোলকটি যখন পাত্রের তলদেশে আসে তখন তার মোট শক্তির কত অংশ রৈখিক গতিশক্তি এবং কত অংশ আবর্ত গতিশক্তিতে রূপান্তরিত হয়? দেখো এই অঙ্কগুলো করার সময় একটু যদি কনসাস না থাকো তাহলেই উত্তরগুলি ভুল করবে। যেমন ধরো এই অঙ্কটাই বৃত্তীয় গতি মানে কার্যশক্তি ক্ষমতাতে
তোমাদের ছিল, দেখবে এইরকমই অঙ্ক, জাস্ট এই ছবিটাও ছিল, থাকবে যে একটা অর্ধগোলকের এরকম জায়গায়, যেরকম ভাবে জায়গায় বস্তুটি রাখা আছে ওইখান থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে ছেড়ে দিলে এই বি বিন্দুতে বেগ কত এটা জানতে চেয়েছে, বা গতিশক্তি কত। বেগ জানলে গতিশক্তি পেয়ে যাবে। তাহলে এখানে কি না, স্থিতিশক্তি, এ বিন্দুতে স্থিতিশক্তি আর বি বিন্দুতে গতিশক্তি সমান করেছিল, কিন্তু এই জায়গায় দেখো এখানে আবার আবর্ত গতিশক্তির কনসেপ্টটি এসে যাবে। ঠিক আছে, তাহলে ভাববে যে দু জায়গায় অঙ্কগুলি দু রকম ভাবে হচ্ছে কেন, এটা কনফিউশন আসতে পারে। সেক্ষেত্রে এটা বলে দিয়েছে একদম ডাইরেক্টলি, দেখো গতিশক্তি এবং আবর্ত গতিশক্তি। তাহলে আবর্ত গতিশক্তি বলেছে মানে আবর্ত গতিশক্তি তোমাকে ধরতেই হবে, উপায়টা বুঝতে হবে। তো এখানে দেখো ধরা যাক ছোট গোলকটি প্রাথমিক অবস্থান এ বিন্দু আর বি বিন্দুতে এসে পৌঁছায়, তখন তার বেগ হচ্ছে ভি বেগে এই বি বিন্দুতে পৌঁছাবে। তাহলে এখানে যখন পৌঁছাবে এই বিন্দুতে তার মোট শক্তি স্থিতিশক্তি, এটা ঠিক, কিন্তু যখন নিচের দিকে নামবে তখন কি হবে, তার স্থিতিশক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়বে, আর তার সঙ্গে আবর্ত গতিশক্তি আবার অ্যাড হবে। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে গোলকটির রৈখিক গতিশক্তি এটা কত, হাফ এম স্কোয়ার, যেটা বললাম। এবারে তাহলে আবর্ত গতিশক্তিটাও বের করতে হবে। আবর্ত গতিশক্তি কত না, কে রোটেশনাল যেটা বলছে কে আর, এটা সমান কত, হাফ আই ওমেগা স্কোয়ার, সেটা ঘুরতে ঘুরতে আসছে, তাহলে সেখানে আবর্ত গতিশক্তি থাকবে হাফ আই ওমেগা স্কোয়ার। কে আর যেরকম ভাবে বের করলাম, আয়ের ভ্যালু কত, যেহেতু নিরেট গোলক বলেছে সেই জন্য 2/5 এম আর স্কোয়ার। আর এবার ওমেগা সমান কত, ভি বাই আর, এখানে ওমেগা জায়গায় ভি বাই আর বসিয়েছে আর কি, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে দেখো আর স্কোয়ার কেটে গেলে তাহলে আর 2 কেটে যাচ্ছে, তাহলে 1/5 এমভি স্কোয়ার, এটা হয়েছে। এবারে তাহলে গোলকটির মোট গতিশক্তি কত, তাহলে স্থিতিশক্তি এই তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, যেমন আগেরটা করলাম সেইভাবেও তুমি করতে পারতে। এটা যেমন এরা ভাগ ভাগ করে করলো, গতিশক্তি বের করলো, এই রৈখিক গতিশক্তি বের করলো, আর কৌণিক গতিশক্তি আলাদা করে বের করলো, তুমি একবারে করে দিতে পারতে, যে সেখান থেকে যে কমন নিয়ে নিতে হাফ এম স্কোয়ার, তাহলে 1+2/5 মানে 7/5 হচ্ছে, 7/5 ইন্টু 2 মানে এই দেখো 7/10 এমবি স্কোয়ার। ঠিক আছে, এইটাই আছে। তাহলে এই দুটোর অনুপাত করে দাও এবারে, তাহলে এটা মোট শক্তি আর এটা হচ্ছে কি তোমার কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, রৈখিক গতিশক্তি আর মোট শক্তির অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে মোট শক্তিটা তোমার এই যে বেরোলো 7/10 এমবি স্কোয়ার, এই অনুপাতটা তোমার 5-এর সাথে এসে গেল। ঠিক আছে, আবার এখানে আবর্ত গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত যদি বের করে, সেটা বের করে, এখানে যেমন রৈখিক গতিশক্তি মোট শক্তির অনুপাত আর আবর্ত গতিশক্তি আর মোট শক্তির অনুপাত। সেটাও তুমি বের করতে পারবে। আবর্ত গতিশক্তি এখানে বেরোলো তো হাফ এমভি স্কোয়ার, এই কারণে আবর্ত গতিশক্তি আলাদা করে বের করেছে আর মোট শক্তি আলাদা করে বের করেছে, তা নাহলে তোমাকে আবার এখানে আবর্ত গতিশক্তির জন্য আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, এক কাজে করে দেওয়ার জন্য এটা এইভাবে করেছে, তা নাহলে আগের অঙ্কটার মতন করা যায়। তাহলে এই অঙ্কটা করবে। এবারে এখানে হটসের কোশ্চেন গুলো দেখো, হটসের কোশ্চেন যেগুলো আছে বেশি নেই যদিও, এগুলো সবগুলো একবার করে পড়ে রাখবে, তবে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেইগুলো একটু বলে দিচ্ছি। যেমন এই উদাহরণটা তোমাদেরকে দিয়েছিলাম, একটা ঢিলকে যদি সুতোয় বেঁধে ঘোরানোর চেষ্টা করা হয়, সুতোর বেঁধে কম মানে ছোট সুতো যদি হয় কম কষ্ট হবে, আর বড় যদি হয় বেশি ব্যাসার্ধ বাড়ছে, জড়ত্বভ্রামক বাড়ছে, সেই জন্য বেশি পরিমাণ টর্ক প্রযুক্ত করতে হবে। আর কোন বস্তু ভ্রামকের মান কি বিভিন্ন হতে পারে, এটা শুধু এমসিকিউ এর মতন একটা ধারণা থাকবে, যে তার আকার পরিবর্তন করে দেওয়া মানেই ভর একই রেখে আকার যখনই পরিবর্তন করবে জড়ত্বভ্রামক চেঞ্জ হবে। যেমন ধরো এই দণ্ডটাকে যদি তুমি ঘুরাও, তাহলে যে জড়ত্বভ্রামক হবে এই দণ্ডটাকে গলিয়ে তুমি যদি একটা বল করে দাও, ভর তো একই থাকছে, জড়ত্বভ্রামক কি একই হবে? নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। সেই জন্য তার আকারের উপর নির্ভর করে আর কি, মানে এখানে বস্তুর ভর বন্টনের উপর নির্ভর করে, তাই নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে জড়ত্বভ্রামক অক্ষের সাপেক্ষে বিভিন্ন হয়।
হুম, আকার পরিবর্তন করলেই হবে। এই কোশ্চেনটাও একটু জেনে রাখবে যে যদি পৃথিবীর মেরু অঞ্চলে, মানে পৃথিবীর তো আমরা জানি মেরু অঞ্চলে বরফ জমে আছে, যদি কোনোভাবে ওই জল বরফটা জলে পরিণত হয়ে যায়, তার মানে কি গড়িয়ে সমুদ্রে চলে আসবে। হুম, তাহলে পৃথিবীর সময়কালের কি কোনো পরিবর্তন হবে? হুম, সময়কালের পরিবর্তন হবে কি? তাহলে এখানে সময়কালের পরিবর্তন হবে কি হবে না বোঝা যাবে কিভাবে বলো তো? না, এখানে দেখো পৃথিবীর হচ্ছে মেরু অঞ্চলের যে জলটা, মেরু অঞ্চলের জল বরফ যখন গলে জলে পরিণত হবে, ঠিক আছে, এখানে যখন বরফটা জলে পরিণত হবে সে এসে এই বিষুব অঞ্চলে জমা হবে, ওটা ডাউনের এরিয়ার, তাহলে ওইখানে এসে জমা হবে। তাহলে ভর বন্টনটা কি হচ্ছে, এইখানের ভর এখানে চলে আসছে, তাহলে এ তো ঘুরছে এই অক্ষের সাপেক্ষে, তাহলে যে বস্তুটা এই অক্ষের উপর থাকবে তার জড়তা ভ্রামক কত? এই অক্ষের উপর অবস্থিত হবে, জড়তা ভ্রামক কত হবে? 0, তাই তো। কিন্তু যখন এখান থেকে, কারণ এম আর স্কয়ার, আর তো 0, কিন্তু ওইখান থেকে যখন এখানে চলে আসছে তখন এই যে পৃথিবীর ব্যাসার্ধটা তার সঙ্গে সমান হচ্ছে তো, আর হচ্ছে, তাহলে এখানে জড়তা ভ্রামকটা তখন এম আর স্কয়ার, জড়তা ভ্রামক বেড়ে যাচ্ছে। তাহলে জড়তা ভ্রামক যদি বেড়ে যায় তাহলে কৌণিক গতি কি হবে? কমে যাবে। আই ওমেগা সমান তো ধ্রুবক, আই ওমেগা সমান ধ্রুবক। যদি আই কোনোভাবে বেড়ে যায় ওমেগা গেলে তো কমবে, তাহলে ওমেগা যদি কমে যায় পর্যায়কাল কি হবে? বাড়বে না কমবে? বেড়ে যাবে। আই ওমেগা, ওমেগা সমান কত? 2 পাই/টি, এটা সমান তো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে টি সমানুপাতিক আই হচ্ছে নাকি, তার মানে জড়তা ভ্রামক বাড়লেই পর্যায়কাল বাড়ছে, পর্যায়কাল বাড়লেই মানে তো একদিন হতে বেশি সময় লাগে, 24 ঘন্টা হচ্ছিল, আরো বেশি সময় লাগে। কি, এই পাখাটা ঘুরছে, পাখাটার ব্লেডের উপর যদি তুমি কিছু ভর চাপিয়ে দাও একবার ঘুরতে, খালি অবস্থায় যে সময় লাগে কিছু ভর চাপিয়ে দিলে একই সময় লাগবে? বেশি না কম লাগবে? বেশি লাগবে। সিম্পলি কেস, ঠিক আছে। এখানে তোমার মেরু অঞ্চলের যে বরফটা ছিল সেটা বিষুব অঞ্চলের সাহায্যে হচ্ছে, ভর বেড়ে যাচ্ছে, জড়তা ভ্রামক বাড়ছে, আর জড়তা ভ্রামক বাড়া মানেই কৌণিক গতি কমে যাবে, পর্যায়কাল বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ব্যাপারটা এখানে আছে। আর যে এই উদাহরণটা তোমাদেরকে বলেছিলাম যে বোলার যখন বল করে, বোলার যখন ছুড়ে কোনো একটা বল, ওই যে নিক্ষিপ্ত ক্রিকেট বল মাঝে মাঝে নিক্ষেপ বেগ অপেক্ষা বেশি হয়ে যায়, মানে যে বেগে ছুড়েছো, মানে এইটা শুনতে অবাক লাগে আমাদের, কি করে হয়? যে বেগে ছুটছো তার থেকে বেশি বেগে ব্যাটসম্যানের কাছে পৌঁছাচ্ছে বলটা, এটা কি করে হয়? এটা ভাবতে অবাক লাগে না, তাই তো, কিন্তু সেটা হয়। যারা ওই যে সুইং করে, যেটা বলেছি না, বল যদি স্পিন করে ঘুরায় তাহলে সেক্ষেত্রে তার ঘূর্ণন ঘূর্ণন গতিশক্তি থাকে, সেই ঘূর্ণন গতিশক্তিটা অ্যাড হয়ে যায় রৈখিক গতিশক্তিতে ড্রপ খাওয়ার পর, সেই জন্য তোমার হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে। তারপর এখানে দুটি গোলকের ভর এবং বহিঃব্যাসার্ধ সমান, এদের ফাঁপা এবং নিরেট কোনটির চক্রগতি ব্যাসার্ধ বেশি হবে? তোমরা জানো ফাঁপা গোলক আর নিরেট গোলকের জড়তা ভ্রামক দুজনের আলাদা, সেই জড়তা ভ্রামকের সঙ্গে সম্পর্ক থেকে চক্রগতি ব্যাসার্ধটা বলতে হবে। আচ্ছা, এইটা অঙ্ক হিসাবে করবে, এটা এক্ষুনি প্রথম অঙ্কটা আজকে যেরকম করলাম সেই অঙ্কটার মতো, যে প্রমাণ করো যে যদি কোনো কারণে আকস্মিকভাবে সংকুচিত হয় এবং পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, সেখানে পৃথিবীর 0.5%, এটাই ছিল 0.5% যদি হয়ে যায়, আর এখানে তোমার অর্ধেক হয়ে যায় বলছে, আর যদি r/2 হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, মানে তখন দেখো টি ডট টাইম 6 ঘন্টা হবে, 6 ঘন্টায় একদিন হবে যদি অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেই হিসাব অনুযায়ী একই রকম যেভাবে করলাম প্রথম অঙ্কটা একদম সেম প্রসেসে করা আছে। ওই যে ঘূর্ণায়মান টেবিলের যে উদাহরণটা বলেছিলাম, একজন
ঘূর্ণায়মান টেবিলে বসে আছে, হাতটাকে প্রসারিত করলো, কৌণিক বেগের কি পরিবর্তন হবে। এটাও ঠিক সেই রকম, একটি ঘুরন্ত টেবিলের উপর দাঁড়ানো একজন লোক তার হাত থেকে একটি ভারী বস্তুকে টেবিলের বাইরে ফেলে দিল। তাহলে বস্তুটা টেবিলের বাইরে ফেলে দিল, তার মানে জড়তা হ্রাস পাবে, তো কৌণিক বেগটা তখন কি হবে, বেড়ে যাবে। আই ওমেগা সমান কনস্ট্যান্ট, আই কমছে মানে এটা বাড়ছে। আচ্ছা আচ্ছা নেক্সট 10 করবে, কোন অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক সর্বনিম্ন কখন হবে। আসার মানে ব্যাসার্ধ যখন সমান মানে সব থেকে ন্যূনতম। কৌণিক বেগ স্কেলার না ভেক্টর রাশি, এটা জানো, ভেক্টর রাশি হয়, অক্ষীয় ভেক্টর রাশি। হ্যাঁ আচ্ছা, টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এটা ভেক্টর রূপ যদি পড়ে তখন এটা লিখবে টাউ সমান আই আলফা। তারপর এখানে এইটা করালাম আজকে, তোমাদের উদাহরণে একটা অঙ্ক ছিল 16টা। স্মল এম এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোল চাকতি ওমেগা কৌণিক বেগে অনুভূমিক টেবিলের উপর গড়িয়ে অগ্রসর হচ্ছে, প্রমাণ করা যে চাকতির মোট গতিশক্তি এটা। এটা দণ্ড দিয়েছিল, দণ্ড ছিল, আর এখানে হচ্ছে তোমার গোলক বলেছে, একই রকম অঙ্ক। আর একই অঙ্ক 17টা দেখো, একের অঙ্কটার মতো আজকে প্রথম যে অঙ্ক করলাম, যে ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে পৃথিবীর ভর, আমি যেটা বলছিলাম যে দুটো কেস ছিল, একটা ব্যাসার্ধ পরিবর্তন হবে, ভর অপরিবর্তিত থাকবে, আর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ অপরিবর্তিত আছে, ভর পরিবর্তিত হয়ে যাচ্ছে। দুটো একই অঙ্ক, মানে একই প্রসেসে হবে, শুধু জড়তা ভ্রামকটা আর এর জন্য চেঞ্জ হবে, যে অঙ্ক সেটা একরকম ভাবে করবে, আর এখানে ভরের জন্য চেঞ্জ হচ্ছে, সেভাবে করতে হবে। ঠিক আছে, দুই ক্ষেত্রেই জড়তা ভ্রামকটা চেঞ্জ হবে, এটা মাথায় রেখে অঙ্কটা করবে। 17 হয়ে গেল। আর এখানে 18টাও করবে অঙ্ক হিসাবে, এটা করতে পারো একই রকম, ওই জড়তা ভ্রামক চেঞ্জ হচ্ছে, এখানে ভরটা শুধু প্রকাশ করা হচ্ছে ব্যাসার্ধ এবং থিকনেসের টার্মে। ঠিক আছে, পাই আর স্কয়ার রো। এই এরপরে দেখো এই 21এরটা এটা তোমরা তোমাদেরকে আগের দিন বলছিলাম যে ক্যাপিটাল এম ভর এবং আর ব্যাসার্ধের কোনো গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক 2/5 m², তাই তো? কোনো গোলকের নিরেট গোলকের ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক 2/5 m², স্পর্শকের সাপেক্ষে তার জড়তা ভ্রামক কত মুখস্থ থাকলে বলে দিবে 7/5 m²। কিন্তু এখানে দেখাতে বলেছে, বলছে গোলকের জড়তা ভ্রামক কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য ধরে আগের দিন দেখালাম, সমান্তরাল অক্ষ উপপাদ্য ধরে তোমরা এটা প্রমাণ করবে যে আইসিএম প্লাস mr² সমান্তরাল অক্ষ উপপাদ্য, এইখানটা থেকে তুমি প্রমাণ করতে পারবে। আচ্ছা নেক্সট এখানে দেখো যেটা দেওয়া আছে, ওই একই রকম 22এরটাও করতে পারো, একই রকম অঙ্ক। এইটা দেখো 25এরটা, ক্যাপিটাল এম ভর এবং আর ব্যাসার্ধের একটি চাকতি একটি নলতল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে। দেখো এই দৃঢ়বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ যদি নাও করা থাকে, পিছলানো গতি আর আবর্ত গতি বলেছিলাম, মনে আছে তো? তাহলে পিছলানো গতির ক্ষেত্রে তোমার হচ্ছে চলাঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, ক্লিক করে যাবে, আর আবর্ত ঘর্ষণ যখন মানে আবর্ত গতি যখন হবে, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে ঘুরতে ঘুরতে যখন যাবে, তখন কিন্তু স্থিত ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, প্রত্যেকটা তলের মধ্যে তাহলে স্থিত ঘর্ষণ বল কাজ করলে সেক্ষেত্রে তোমার ঘূর্ণন সৃষ্টি হবে। তো এখানে না পিছলে গড়িয়ে পড়ছে, দেখাও যে চাকতির ভর কেন্দ্রের ত্বরণ, মানে বস্তুটা যে ত্বরণে নিচের দিকে নামছে সেই ত্বরণটা হচ্ছে 2/3 জি সাইন থিটা। এমনি নততল বরাবর যে ত্বরণটা হয় এমনি আমরা জানি কত, জি সাইন থিটা, এ ইকাল টু জি সাইন থিটা হয়। এটা যদি মসৃণ হয়, মসৃণ নততল হলে জি সাইন থিটা হয়, আর অমসৃণ হলে আমরা করেছিলাম জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা নিচে নামার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইখানে যেহেতু না পিছলে গড়িয়ে পড়ছে, তাহলে তোমাকে এখানে ওই স্থিতঘর্ষণ বলের কনসেপ্ট কাজে লাগিয়ে আবর্ত গতি হচ্ছে এটা ধরে তোমাকে বের করতে হবে।
তাহলে ওই একই রকম, মানে মোট গতিশক্তি স্থিতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি প্লাস রৈখিক গতিশক্তি, এই দুটো শক্তির সমষ্টি বের করবে যে মোট শক্তিটা। তাহলে ওইটার সঙ্গে স্থিতিশক্তির হ্রাস এটা সমান করে দাও, তাহলেই তোমার হয়ে যাবে। এখানে তোমার কি বলেছে, জড়তা ভ্রামক এইটা ভর কেন্দ্রের ত্বরণ এর গতিশক্তিটা বের করলে, গতিশক্তিটা বের করার পরে এখান থেকে তোমার ভর কেন্দ্রের ত্বরণটা বের করতে হবে। দেখো এই শেষ পার্টটা এটা আমার তোলা নেই, এটা কিছু নয়, তোমার এই যে এ বিন্দুতে বস্তুটার স্থিতিশক্তি আর বি বিন্দুতে বস্তুটার স্থিতিশক্তি দুটো বের করবে। এই স্থিতিশক্তির পরিবর্তন ইকাল টু এর গতিশক্তিটা, মানে মোট যে শক্তিটা পেলে, ঠিক আছে। অর্থাৎ এটা তোমার কে যেটা পেয়েছ, কে ইকাল টু কত, 3/4 এম ভি স্কোয়ার, এইটা ইকাল টু হবে তার স্থিতিশক্তির পরিবর্তন। স্থিতিশক্তিটার পরিবর্তন দেখো তোমার এইচটা, এখানে উচ্চতার পরিবর্তন ক্যাপিটাল এইচ এখানে আছে, দেখবে ক্যাপিটাল এইচটা। তাহলে এখানে তোমার ক্যাপিটাল এম জি ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে এখান থেকে এইচটা শুধু একটু ক্যালকুলেট করতে হবে। এইচটা কিভাবে বের করব না, এটা যদি নতিকোণটা থিটা হয়, তাহলে এই এইচটা কত, এখান থেকে এখানে আসছে তো, মানে এ থেকে এস দূরত্ব এসে বি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এখানে এই কোণটা থিটা, তাহলে লম্ব বাই অতি মানে সাইন থিটা সমান লম্ব বাই অতি, লম্বটা হচ্ছে এইচ, লম্বটা এইচ আর অতিটা হচ্ছে এস, ঠিক আছে। তাহলে এইচ সমান কত, এস সাইন থিটা, এইচ ইন্টু এস, এইচ সমান এস সাইন থিটা, ঠিক আছে। তাহলে এইটা এখানে বসিয়ে দাও, 3/4 mm তো ক্যান্সেল হয়ে গেল, 3/4 ভি স্কোয়ার ইকাল টু জি ইন্টু এস সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকাল টু 4GS সাইন থিটা ডিভাইডেড বাই 3, তাই তো। এবারে এইখানে দেখো অন্তিম বেগটা এখানে ভি হয়েছে তো, আর প্রাথমিক বেগ কত ছিল, 0। তাহলে এখানে আমরা এই ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মানে এই বরাবর ত্বরণ যদি তার এ হয়, তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা অনুযায়ী এখানে ভি স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো 4GS সাইন থিটা বাই 3 ইকাল টু ইউটা 0 প্লাস 2as, দেখো এখানে এস কেটে যাবে, as আর as কেটে গেল, তাহলে এখান থেকে 2a বের করব, a সমান কত 2 আর এই 2 কেটে যাবে একটা, তাহলে 2/3 জি সাইন থিটা, এইটি হবে 2/3 জি সাইন থিটা, ওইটাই আছে বইয়ে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে।